হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের হান্টিং স্নেক কবিতাটি পড়াবো, যেটি লিখেছেন জুডিথ রাইট। হান্টিং স্নেক এর বাংলা অর্থ হলো শিকারী সাপ। অর্থাৎ কবি এই কবিতায় একটা শিকারী সাপের কথা বলেছেন। এই কবিতার মধ্যে কবি দেখিয়েছেন প্রকৃতি এবং মানব জাতির মধ্যে যে বৈপরীত্য রয়েছে সেটা। সাধারণত এই কবিতার মধ্যে কবি লিখেছেন যে কবি এবং তার সঙ্গীরা একদিন হাঁটতে বেরিয়েছিলেন এবং তারা একটি বড় সাপকে দেখেছিলেন। তারা সাপটিকে তাদের পাশ দিয়ে যেতে দেখলেন। সাপটি ছিল কালো রঙের। এখানে প্রকৃতিকে এক ভয়ানক এবং শ্বাস রোধকারী শক্তি হিসাবে দেখিয়েছেন কবি। সাপটি প্রকৃতির ভয়ঙ্কর শক্তিগুলির মধ্যে একটিকে উপস্থাপন করেছে। সাপটিকে যেতে দেখে তারা তাদের প্রায় নিঃশ্বাস প্রশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সাপটির সৌন্দর্যের কথাও কবি এই কবিতার মধ্যে বর্ণনা করেছেন। সৌন্দর্যের সাথে সাথে তার মধ্যে যে হত্যাকারী শক্তি রয়েছে সেটাও কবি দেখিয়েছেন তার লেখার মাধ্যমে। সাধারণত সুন্দর, জমকালো, সমুজ্জ্বল এই সমস্ত বিশেষণগুলি সাপের জন্য ব্যবহার করেছেন কবি। আর এই সব গুণাবলীতে সম্ভাষিত করেও যেগুলির অধিকারী যদি মানুষ হতো তাহলে সসম্মানে মানুষ মাথা উঁচু করে বাস করতে পারত, এই বার্তাও দিয়েছেন কবি এই হান্টিং স্নেক কবিতার মাধ্যমে। চলো টেক্সটে চলে এসো। Sun warmed in the late season's grace, বিলম্বিত ঋতুর মাধুর্যে সূর্য কিরণে স্নাত হয়ে, আন্ডার দ্য অটামস জেন্টালেস্ট স্কাই, শরতের স্নিগ্ধতম আকাশের নিচে। অর্থাৎ কবি এখানে বলছেন যে কবি যে সময়ের কথা বলছেন সেটা হচ্ছে অটাম সিজন বা শরৎকাল। শরৎকালে আবহাওয়া একটু ভালো থাকে। শরৎকালে না থাকে খুব উষ্ণতা, না থাকে খুব শীত। আর সেই সময়ে আকাশে তুলোর মতো মেঘকে ভেসে থাকতে দেখা যায়। তাই কবি এই রকম এক সুন্দর সিজনের কথা তুলে এনেছেন এই কবিতার মধ্যে। আর যে সময়টার কথা বলছেন সেটা হলো শরতের স্নিগ্ধতম আকাশের নিচে, যখন সূর্য তপ্ত হয়ে কিরণ দিচ্ছে। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম, অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেশ, এবং অর্ধেক চলার পথে আমরা স্থির হয়ে গিয়েছিলাম। কেন স্থির হয়ে গিয়েছিলেন? নিশ্চয়ই কিছু একটা দেখেছেন। কি দেখেছেন চলো দেখি। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই, একটা বিশাল বড় কালো সাপ এঁকে বেঁকে পাশ দিয়ে চলে গেল। অর্থাৎ কবি এবং তার বন্ধুরা শরতের স্নিগ্ধতম আকাশের নিচে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময়ে অর্ধেকটা পথ হাঁটা হয়েছে এবং আরো হাঁটতে অর্ধেকটা পথ বাকি। তাই এই রকম এক সময়ের সন্ধিক্ষণে কবি এবং তার বন্ধুরা দেখতে পেলেন একটা বিশাল বড় কালো সাপ, যেটা এঁকে বেঁকে পাশ দিয়ে চলে গেল। আর এই দৃশ্য দেখে কবি এবং তার বন্ধুরা একটু ভয়ও পেয়ে গেছিলেন। হেড ডাউন, মাথা নিচু করে, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, রাস্তার ওপর জিভ লক লক করছিল। মানে সাপটি যে পথে যাচ্ছিল সেটা ছিল রাস্তা, এবং যাওয়ার সময় সেই সাপটি জিভটা বের করছিল। আর সেটা দেখেই কবি এখানে বলেছেন জিভ লক লক করছিল। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, শেষ প্রান্তে ঘাসের মধ্যে সে খুঁজছিল। অর্থাৎ ঘাসের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে সে কোনো একটা জিনিস খুঁজছিল। সান গ্লেজড হিজ কাপস অফ ডায়মন্ড স্কেল,
সূর্য তার হীরের মতো আঁশগুলোতে শোভিত করেছিল। অর্থাৎ কবি এখানে বলছেন যে সূর্যের আলো সাপের শরীরে পড়েছিল, আর সাপের শরীরে আঁশ ছিল, আর আঁশটা হীরের মতো দেখতে লাগছিল যখন সূর্যের আলো সেই আঁশের মতো জায়গাটিতে পড়ছিল ঠিক সেই সময়ে। অ্যান্ড উই লস্ট ব্রিথ, এবং আমরা শ্বাস হারিয়ে ফেলেছিলাম, টু সি হিম পাস, তাকে পাশ দিয়ে যেতে দেখে। অর্থাৎ সাপকে দেখে কার না ভয় লাগে, যে কোনো মানুষই সাপকে ভয় করে। কবি এবং তার বন্ধুরাও তার ব্যতিক্রম নয়। যখন এই রকম একটা সাপ পাশ দিয়ে যাচ্ছিল, কবি এবং তার বন্ধুরা ভয় খেয়ে গেছেন। আর এখানে সাপের দেহটিকে ডায়মন্ড স্কেল অর্থাৎ হীরের মতো যে আঁশ, সেটির কথাও এখানে কবি উল্লেখ করেছেন। হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথ সে অনুসরণ করেছিল। হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, কোন ক্ষুদ্র খাবার পালিয়ে গিয়েছিল তার ভয়ঙ্কর অভিপ্রায় থেকে বাঁচতে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে সাপটা হয়তো কোনো একটা জিনিসকে শিকার করেছিল, সেটা ব্যাঙ হতে পারে বা অন্য কোনো জিনিস, আর সেই জিনিসটা বা সেই যে শিকার করা জিনিসটা সাপের মুখটি থেকে পালিয়ে গিয়েছিল, যে কোনো উপায়ে সে বেঁচে যায়, আর তাকে ধরার জন্যই সাপটি ভয়ঙ্করতম উদ্দেশ্য নিয়ে এগোচ্ছিল, সেটাই এখানে কবি বলছেন। উই স্কেয়ারসলি থট, আমরা ভাবছিলাম, স্টিল অ্যাজ উই স্টুড, তখনও যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম, আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমাদের দৃষ্টি তার গতিপথ অনুসরণ করেছিল। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে সাপটি তার লক্ষ্যকে পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছিল, আর যখন সে আঁকাবাঁকা পথে এগিয়ে যাচ্ছিল, কবি এবং তার বন্ধুরা সেই সাপটিকে দেখছিলেন যে সেই সাপটি কোথায় যায় বা তার গন্তব্যস্থান কোথায়, এটাই এখানে বলতে চেয়েছেন কবি। অর্থাৎ এখানে প্রকৃতির মধ্যে যে সমস্ত জীবের বসবাস রয়েছে, সেই সমস্ত জীবের মধ্যে ভয়ঙ্করতম উদ্দেশ্যও যে বর্তমান, সেটা কবি বুঝিয়ে দিয়েছেন এই প্যারার মাধ্যমে। কারণ তার যে খাবার ছিল, সেই খাদ্য বস্তুটি কোনো রকম ভাবে তার মুখ থেকে বেরিয়ে যায়, তাই তাকে ধরার জন্য যে সাপটি একটা ভয়ঙ্কর পথ অনুসরণ করেছিল, ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল, সেটাই কবি বুঝিয়েছেন এই থার্ড প্যারার মাধ্যমে। কোল্ড, ঠান্ডা, ডার্ক, কালো অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার ভাবে হি ওয়াজ গান, সে চলে গিয়েছিল। ইনটু দ্য গ্রাস দ্যাট হি ডি স্প্রে, ঘাসের মধ্যে যেখানে লুকিয়েছিল তার শিকার। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন ওখানে ঘাসের মধ্যেই কোনো একটা জায়গায় হয়তো তার শিকারী বস্তুটা বা শিকার করা বস্তুটা লুকিয়েছিল, আর সেটিকে ধরার জন্যই সে কিন্তু এগিয়ে যাচ্ছিল ভয়ঙ্করভাবে। এখানে কোল্ড যে ঠান্ডা বা শীতল, ডার্ক যে কালো, অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার, এই তিনটে শব্দ বিশেষণ ব্যবহার করেছেন সাপটির জন্য। অর্থাৎ কবি এখানে এটাও বুঝিয়ে দিচ্ছেন যে সাপের যে স্বভাব সে সেটাই করবে, কিন্তু তা সত্ত্বেও সাপের মধ্যে যে যদি কিছু ভালো দিক থেকে থাকে, সেই ভালো দিকটাকে এই তিনটে বিশেষণের মাধ্যমে কবি বুঝিয়ে দিয়েছেন। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, আমরা দিনের গভীরতম শ্বাস নিলাম। লুকড অ্যাট ইচ আদার
অ্যান্ড ওয়েন্ট অন। একে অপরের দিকে তাকালাম এবং এগিয়ে চললাম। অর্থাৎ কবি এখানে বলছেন যে সাপটি যখন চলে গেল তার শিকারটিকে ধরবার জন্য, তখন কবি এবং তার বন্ধুরা একটা গভীরতম শ্বাস নিলেন। কিসের শ্বাস? শ্বাস আমরা দুটো কারণে ফেলি। গভীর শ্বাস যখন আমরা ফেলি, একটা খুব আনন্দে এবং একটা দুঃখে ফেলি। এখানেও দুঃখের সঙ্গে এই শ্বাসটা জড়িত। কেন? কারণ কবি এবং তার বন্ধুরা যখন ভ্রমণে বেরিয়েছিলেন এবং তাদের অর্ধেকটা পথ চলা হয়েছিল, তখনই এই সাপটিকে দেখতে পান। যখনই সাপটিকে দেখেন তারা ভয় পেয়ে গেছিলেন। এটা ভাবছিলেন যে তাদের কাউরির জীবনহানি ঘটে যাবে কিনা। অর্থাৎ তাদের মন অস্থির পর্যায়ে চলে গেছিল এবং তারা একটা গভীর দুঃখ পাচ্ছিলেন মনে মনে। কিন্তু যখন সেই সাপটি পেরিয়ে যায় তখন এই দুঃখটার পরিসমাপ্তি ঘটে দীর্ঘশ্বাস ফেলার মাধ্যমে। আর যখনই সাপটা পেরিয়ে যায়, কবি এবং তার বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকালেন এবং তারা সেই জায়গাটি ত্যাগ করলেন এবং তারা এগিয়ে চললেন। অর্থাৎ কবি এখানে যেমন প্রকৃতি এবং মানব জাতির যে সম্পর্ক সেটাকে তিনি এক সূত্রে বেঁধেছেন হান্টিং স্নেক কবিতার মাধ্যমে। প্রকৃতি সৃষ্টি করেছে সাপকে, প্রকৃতি মানুষকেও সৃষ্টি করেছে। কিন্তু প্রকৃতি সাপের মধ্যে যে গুণগুলো বর্তমান রয়েছে সেই গুণগুলোর মধ্যে ভয়ঙ্করতম গুণও কিন্তু বর্তমান রয়েছে। মানুষও কিন্তু তার ব্যতিক্রম নয়, মানুষের মধ্যেও সেই ভয়ঙ্করতম গুণ রয়েছে। কিন্তু অবশ্য সাপের মতো যদি সে তার লক্ষ্যে অবিচল থেকে যদি এগিয়ে যেতে পারে এবং লক্ষ্য পূরণ করতে পারে, তাহলে সেই মানুষ অবশ্যই সফল হবে। এটাই কবি বলতে চেয়েছেন। সাপ যেমন একটা শিকার করা বস্তুর দিকে সে যেমন তার লক্ষ্য থাকে, যতক্ষণ না সে শিকারটা পাচ্ছে ততক্ষণ সে তার পেছনে ছুটে যায়, সেই রকমভাবে মানুষেরও তার লক্ষ্য পূরণ করার জন্য লক্ষ্যের পেছনে ছোটা দরকার। এটাই কবি বলছেন এই কবিতার মাধ্যমে। স্টুডেন্টস, তোমরা হান্টিং স্নেক কবিতার যে শব্দার্থগুলি রয়েছে সেগুলি একটু দেখে নিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। আর যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় মার্জনা করো।